শঙ্কুর বক্র পৃষ্ঠকালী এবং শঙ্কুর সম্পূর্ণ পৃষ্ঠকালী। তো শঙ্কু, দেখো শঙ্কুর আকৃতি কিরকম, এই হলো শঙ্কুর আকৃতি। তোমরা যেমন আইসক্রিমের যে প্যাকেটগুলো দেখেছো সেগুলো হচ্ছে শঙ্কুর আকৃতির। তো আমি এখানে তোমাদেরকে শঙ্কুর আকৃতি দেখিয়ে দিচ্ছি এবং শঙ্কুর যে বক্র পৃষ্ঠকালী এবং সম্পূর্ণ পৃষ্ঠকালী কি হবে সেটা আমি আলোচনা করছি। দেখো এই হলো শঙ্কু, ঠিক আছে, এই হলো শঙ্কু। এখন শঙ্কুর ক্ষেত্রে তার বৃত্তাকৃতির ভূমি একটি আছে, ঠিক আছে, একটি বৃত্তাকৃতির ভূমি আছে। তো যদি শঙ্কুটি বন্ধ হয়, বন্ধ থাকলে তার বৃত্তাকৃতির ভূমি থাকবে, মানে এই বৃত্তাকৃতির ভূমিতে পৃষ্ঠ থাকবে। আর যদি শঙ্কুটি ফাঁপা হয় বা খোলা হয় তাহলে তার বৃত্তাকৃতির ভূমিতে কোনো পৃষ্ঠ থাকবে না। এখন যদি শঙ্কুটির বক্রপৃষ্ঠকালী বলা হয় তাহলে কেবল এই পৃষ্ঠের কালী হবে শঙ্কুর বক্রপৃষ্ঠকালী, আর সম্পূর্ণ পৃষ্ঠের কালী বললে এই পৃষ্ঠের কালী প্লাস এই বৃত্তাকৃতি ভূমির কালী, ঠিক আছে। শঙ্কুর বক্রপৃষ্ঠকালীর সাথে যদি তার বৃত্তাকৃতি ভূমির কালী প্লাস করা হয় তাহলে শঙ্কুর সম্পূর্ণ পৃষ্ঠকালী আমরা পেয়ে যাব। তো এখন শঙ্কুর সম্পূর্ণ পৃষ্ঠকালী কত হবে আর শঙ্কুর বক্রপৃষ্ঠকালী কত হবে। দেখো শঙ্কুটাকে যখন আমরা, এই ছিল শঙ্কু, এই শঙ্কু ছিল, তার যে কোনো একটা জায়গাতে যদি আমরা এইভাবে উপর নিচে কেটে দিই, কাটার ফলে আমরা এই পৃষ্ঠটি এখন ছেড়ে দিলাম, যদি খোলা হয়, খোলা যদি শঙ্কু হয় তাহলে তার যে কোনো একটা জায়গাতে কাটলে যে পৃষ্ঠটি আমরা পেয়ে যাব সেই পৃষ্ঠটি এইভাবে একটি বৃত্তকলার মতো হবে। বৃত্তকলা আমরা দেখেছিলাম যে বৃত্তচাপ এবং ব্যাসার্ধের মধ্যবর্তী অঞ্চল। তো এখানে শঙ্কুটাকে যখন আমরা কাটবো, শঙ্কুটাকে কাটার পর তার আকৃতি আমরা এইভাবে পাই, এইভাবে পাই। ঠিক আছে, এখন এই যে যদি আমরা সেটা কাগজ দিয়ে তৈরি করি তাহলে এই অংশটি একটি কাগজের টুকরা হবে। এখন আমরা যদি এই কাগজটাকে যদি এই দিকে খুব ছোট ছোট করে যদি আমরা কাটি, খুব ছোট ছোট যদি আমরা কাটি তাহলে এই যে অংশ, এই অংশটি হবে একটি ত্রিভুজ। কারণ এখানে যদিও এই যে লাইন, এই লাইনটি বৃত্তাকৃতিতে ছিল, তো বৃত্তাকৃতির লাইনের যদি খুব ছোট একটি অংশ আমরা নেই তাহলে সেই অংশটি আসলে একটি সরলরেখার মতো হবে। তখন এই অংশটি যদি সরলরেখার মতো হয় তাহলে এই যে অংশ আমরা কেটেছি এই অংশটা হবে একটি ত্রিভুজের আকৃতির। অনুরূপভাবে এই কাগজটাকে যদি আমরা এইভাবে সমান সমান টুকরায় যদি কাটি তাহলে অনেকগুলো ত্রিভুজ এখানে পেয়ে যাব।
এবং এখানে আমরা যতগুলো ত্রিভুজ এই শঙ্কু আকৃতির যে কাগজ সেটাকে কাটার ফলে আমরা যতটা ত্রিভুজ পেয়ে যাব, ততটা ত্রিভুজের পৃষ্ঠকালি যদি আমরা যোগ করি তাহলে এই শঙ্কুর পৃষ্ঠকালি পেয়ে যাব। পৃষ্ঠকালি বলতে এখানে বক্রপৃষ্ঠ কালি পেয়ে যাব, কারণ শঙ্কুর বক্রপৃষ্ঠকে আমরা এই আকৃতিতে পাই। এখন এখানে যদি আমরা খুব ছোট ছোট করে যদি কয়েকটি টুকরাতে কাটি তাহলে সেটা প্রত্যেকটি এক একটি ত্রিভুজ আকৃতির হবে। দেখো, এই মনে করো আমি একটি টুকরা যদি কাটি তাহলে এই টুকরাটি একটি ত্রিভুজ আকৃতির হচ্ছে। আবার যদি আমি এখান থেকে আরও একটি টুকরা কাটি, এটিও ত্রিভুজ আকৃতিতে। এইভাবে যদি আমি কয়েকটি ছোট ছোট টুকরাতে এই কাগজটাকে কাটি তাহলে প্রত্যেকটি এক একটি ত্রিভুজ আকৃতির টুকরা পাওয়া যাবে। আর এই ত্রিভুজের কালি যদি আমরা নির্ণয় করি তাহলে এই ত্রিভুজের এই অংশের পৃষ্ঠকালি পেয়ে যাব। অনুরূপভাবে যেহেতু আমি সমান সমান টুকরাতে বিভক্ত করেছিলাম, তো প্রতিটি টুকরার কালি হবে এক একটি ত্রিভুজের কালি, মানে এক একটি ত্রিভুজ আকৃতি কাগজের পৃষ্ঠের কালি। তখন এই যতগুলো টুকরাতে আমি কেটেছিলাম ততগুলো টুকরার কালি যদি যোগ করি তাহলে এই শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি আমরা পেয়ে যাব। এখন ত্রিভুজের কালি কি হবে? ত্রিভুজের কালি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। তখন এখানে অনেকগুলো ত্রিভুজ যেহেতু পাওয়া যাবে, মনে করো আমরা কতটি যেহেতু জানি না, আমরা ধরলাম মনে করো সংখ্যা n। এই শঙ্কুটাকে যখন কাটা হলো তখন তার বক্রপৃষ্ঠ থেকে মনে করো আমরা nটি ত্রিভুজে বিভক্ত করলাম সম্পূর্ণ বক্রপৃষ্ঠটাকে। তখন nটি ত্রিভুজের কালির সমষ্টি হবে এই শঙ্কুর বক্রপৃষ্ঠের কালি। তো এখন এই ত্রিভুজের কালি যখন আমরা নির্ণয় করব, ত্রিভুজের কালির সূত্র আমরা জানি, ত্রিভুজের কালি আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি, হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। এখন হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি যদি করি তাহলে এখন ভূমি কত হবে আর উন্নতি কত হবে সেটা আমরা দেখব, সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমরা ত্রিভুজ আকৃতি কাগজগুলোর ভূমি এবং উন্নতি দেখব কত হয়। তো এখন ভূমি এবং উন্নতি জানার জন্য দেখো এখানে আরেকটি কথা আমি আলোচনা করি। এই যে শঙ্কু, এই শঙ্কুর ক্ষেত্রে তার উচ্চতা, অ্যাকচুয়ালি উচ্চতা বলতে আমরা কি ধরি? উচ্চতা বলতে আমরা তার লম্ব দূরত্বটাকে ধরি, মানে এটি হচ্ছে শঙ্কুর শীর্ষবিন্দু আর এটি হচ্ছে তার ভূমি। তো শীর্ষবিন্দু থেকে ভূমির উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম। যখন আমি লম্ব অঙ্কন করলাম তখন এটি হবে শঙ্কুর উচ্চতা। আর এই যে অংশ তির্যকভাবে আছে সেটাকে তির্যক উচ্চতা বা নতি উচ্চতা বলা হয়। তির্যক উচ্চতা বা নতি উচ্চতা বলা হয়। এবং তির্যক উচ্চতা বা নতি উচ্চতাকে বোঝানো হয় এল দিয়ে। আর তার যে উলম্ব উচ্চতা যেটা আছে লম্ব উচ্চতাটাকে সাধারণত উচ্চতা বলা হয়, আর লম্ব উচ্চতাকে বোঝানো হয় এইচ দিয়ে। এখন এখানে শঙ্কুটাকে কাটার পর বা শঙ্কু আকৃতির পৃষ্ঠটাকে যখন আমরা ত্রিভুজ আকৃতিতে কেটেছি তখন যে ত্রিভুজগুলো পাওয়া যাবে সেই ত্রিভুজগুলোর উন্নতি হবে তার নতি উচ্চতার সমান, অর্থাৎ এল এর সমান। তাহলে এখানে
যেহেতু নতি উচ্চতা আমরা এল ধরেছি, তাহলে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে উন্নতি হবে এল, এবং ভূমি দেখো, আমরা যদি সমান সমান টুকরাতে যদি কাটি তাহলে প্রত্যেকটির ভূমি সমান হবে, আর যদি সমান সমান টুকরাতে না কাটি তাহলে কোনোটার ভূমি বেশি হবে, কোনোটার ভূমি কম হবে। তো মনে করো আমরা সমান করে কাটি আর না সমান না করে কাটি, যেভাবেই কাটি হবে। তো এখানে মনে করো আমরা প্রথম যে টুকরা পেয়েছি তার ভূমি মনে করো B1 ধরলাম, দ্বিতীয় টুকরা যেটি হবে সেটির B2 যদি আমরা ধরি, এইভাবেও আমরা ধরতে পারি। তাহলে এখানে প্রথম যে ত্রিভুজ আকৃতির টুকরা আমরা কাটবো তার ভূমি যদি B হয় আর উন্নতি যদি তার নতি উচ্চতার সমান হয়, তাহলে তার কালি হবে হাফ ইন্টু B ইন্টু L, অথবা ভূমিকে আমরা B1ও ধরতে পারি। এখন দ্বিতীয় ত্রিভুজ আকৃতির যে টুকরা কাটা হবে তারও কালি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। তখন তার ক্ষেত্রে যদি আমরা ভূমি B2 ধরি, তাহলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে তার কালি হবে হাফ ইন্টু B2 ইন্টু L, উন্নতি L, আর ভূমি ধরেছি আমরা B2। অনুরূপভাবে তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রে হবে হাফ ইন্টু B3 ইন্টু L, যদি আমরা ভূমি B3 ধরি। এইভাবে প্রত্যেক টুকরা কাগজের কালি আমরা নির্ণয় করতে পারবো, যেহেতু কাগজগুলো ত্রিভুজ আকৃতির। আর এই এখানে টোটাল ত্রিভুজ পাওয়া যাবে n সংখ্যক, যেহেতু আমরা ধরেছি যে nটি ত্রিভুজে আমরা বিভক্ত করেছি, nটি ত্রিভুজে আমরা কেটেছি, তাহলে মোট ত্রিভুজ এখানে আসবে nটি, অর্থাৎ nটি ত্রিভুজের কালি আমরা পেয়ে যাব। তো প্রথমটির যদি হাফ ইন্টু B1 ইন্টু L হয়, দ্বিতীয়টির হাফ ইন্টু B2 ইন্টু L হয়, তৃতীয়টির হাফ ইন্টু B2 ইন্টু B3 ইন্টু L হয়, এইভাবে চতুর্থটির হাফ ইন্টু B4 ইন্টু L হবে, এবং nতম যেটি থাকবে তার হবে হাফ ইন্টু Bn ইন্টু L। 3 নম্বর হলে B3, তাহলে nতম হলে Bn। এখন এই ত্রিভুজগুলোর কালি যদি আমরা প্লাস করি, সবগুলোর কালি যদি আমরা প্লাস করি, তাহলে এই পৃষ্ঠের কালি, এই সম্পূর্ণ পৃষ্ঠের কালি পেয়ে যাব, তার মানে শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি আমরা পেয়ে যাব। তো এখন আমরা এই কালি আমরা সবটি ত্রিভুজের কালি প্লাস করব। তাহলে শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু হবে ত্রিভুজগুলোর কালির সমষ্টি। তো প্রথম ত্রিভুজের কালি আমরা ধরেছি হাফ ইন্টু B1 ইন্টু L প্লাস দ্বিতীয় ত্রিভুজের কালি আমরা ধরেছি হাফ ইন্টু B2 ইন্টু L প্লাস তৃতীয় ত্রিভুজের কালি আমরা ধরেছিলাম হাফ ইন্টু B3 ইন্টু L প্লাস nতম যে ত্রিভুজ তার কালি আমরা পেয়েছি হাফ ইন্টু Bn ইন্টু L। এই সবগুলো প্লাস করলে দেখো প্রত্যেকটিতে হাফ ইন্টু L আছে, তাহলে হাফ ইন্টু L কমন আসবে, আনলে প্রথমটাতে থাকবে B1 প্লাস দ্বিতীয়টাতে থাকবে B2 প্লাস তৃতীয়টাতে থাকবে B3 প্লাস লাস্টেরটাতে থাকবে Bn। ঠিক আছে, এখন দেখো আমরা যে শঙ্কু আকৃতির যে কাগজ ছিল যেটা থেকে আমরা ত্রিভুজগুলো কেটেছিলাম, তো সেই ত্রিভুজগুলোর যেমন প্রথম ত্রিভুজ যদি এটি হয়, আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যদি প্রথম ত্রিভুজ হয় তাহলে এটি ছিল তার উন্নতি এবং এটি ছিল ভূমি। তো প্রথম ক্ষেত্রে আমরা ধরেছিলাম ভূমি B1, তারপর দ্বিতীয় ক্ষেত্রে আমরা ভূমি ধরেছি B2,
তৃতীয় ক্ষেত্রে আমরা ধরেছি ভূমি B3, এইভাবে B4, B5, Bn। তাহলে এখন B1 প্লাস B2 প্লাস B3 প্লাস ডট ডট প্লাস Bn হবে এই অংশের দৈর্ঘ্য। এই যে লাইন, এই যে অংশ, এই যে কিনারা, তার সম্পূর্ণ দৈর্ঘ্য হবে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস Bn এর মান। তো এখন এই সম্পূর্ণ অংশটি কীরকম ছিল? বৃত্তাকৃতিতে ছিল। তাহলে যদি বৃত্তাকৃতিতে থাকে, যেমন এই যে অংশটুকু, এটাকে যখন বৃত্তাকৃতিতে মোড়া হবে, তখন বৃত্তাকৃতিতে মোড়ার ফলে আমরা শঙ্কু পেয়ে যাব। তার মানে এই অংশটুকু বৃত্তাকৃতিতে আছে। তাহলে এই অংশের সম্পূর্ণ দৈর্ঘ্য মানে হলো বৃত্তের পরিধি, আর বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr। তাহলে এই সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হবে 2πr, অর্থাৎ এখানে এই যে অংশ, এই যে কিনারা, এই কিনারার সম্পূর্ণ দৈর্ঘ্য হবে 2πr, এবং এই সম্পূর্ণ কিনারার দৈর্ঘ্য মানে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস Bn। তাহলে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস Bn ইকুয়াল টু আমরা লিখতে পারি 2πr। তো ইকুয়াল টু হলো হাফ ইন্টু L ইন্টু 2πr। এখন এখানে দেখো 2 কাটা যাবে, তাহলে থাকবে L ইন্টু πr। তো L ইন্টু πr করলে হবে πr/L। তাহলে শঙ্কুর বক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু হবে πr/L। পাই মানে তো 22/7 বা 3.14, আর আর মানে হবে ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর যে ভূমি, সেই ভূমির ব্যাসার্ধ। শঙ্কুর ভূমিটা যেহেতু বৃত্তাকৃতিতে থাকে, তার বৃত্তাকৃতি ভূমির ব্যাসার্ধ মানে হবে আর, এবং এল হবে তার নতি উচ্চতা। এগুলো মনে রাখতে হবে। আর হলো শঙ্কুর ভূমি ব্যাসার্ধ, এবং এল হলো শঙ্কুর নতি উচ্চতা। তাহলে যদি কোনো শঙ্কুর ভূমি এল এবং কোনো শঙ্কুর ভূমি ব্যাসার্ধ যদি আর হয় এবং নতি উচ্চতা যদি এল হয়, তবে সেই শঙ্কুর ক্ষেত্রে তার বক্রপৃষ্ঠ কালি হবে πr/L। তাহলে শঙ্কুর বক্রপৃষ্ঠের কালির সূত্র আমরা পেলাম πr/L। তারপর আমরা শঙ্কুর সম্পূর্ণ পৃষ্ঠকালি দেখব, সম্পূর্ণ পৃষ্ঠকালি। তো এখন শঙ্কুর সম্পূর্ণ পৃষ্ঠকালি, পৃষ্ঠকালি হবে তার বক্রপৃষ্ঠকালি প্লাস বৃত্তাকৃতি ভূমির কালি। বৃত্তাকৃতি ভূমির কালি। শঙ্কুর বক্রপৃষ্ঠকালি আমরা এইমাত্র নির্ণয় করেছি πr/L প্লাস বৃত্তাকৃতি ভূমির কালি। যেহেতু ভূমি বৃত্তাকৃতির, সুতরাং তার কালি হবে πr²। এখন
দেখো দুইটা থেকে পাই আর কমন আসবে, পাই আর কমন আসলে এখানে থাকবে এল প্লাস এখানে থাকবে আর। তো শঙ্কুর সম্পূর্ণ পৃষ্ঠকালি হবে পাই আর ইন্টু এল প্লাস আর, বা আমরা লিখতে পারি পাই আর ইন্টু আর প্লাস এল, একই কথা, পাই আর ইন্টু এল প্লাস আর বা পাই আর ইন্টু আর প্লাস এল। তো এখানেও আর হবে ব্যাসার্ধ এবং এল হবে নতি উচ্চতা। এখন দেখো এই যদি একটি শঙ্কু হয় এবং শঙ্কুর এই যদি ভূমির ব্যাস হয় এবং শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এটি হবে ব্যাসার্ধ, এই অংশ হবে ব্যাসার্ধ। সম্পূর্ণটা যেহেতু ভূমি আর সম্পূর্ণটা যেহেতু ব্যাস, তো ব্যাসের অর্ধেক করলে হবে ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ধরি। আর এই উচ্চতাকে আমরা বলেছিলাম নতি উচ্চতা মানে এল, এবং এটি হলো লম্ব উচ্চতা মানে এইচ। তাহলে এখন শঙ্কুর নতি উচ্চতা, ব্যাসার্ধ এবং লম্ব উচ্চতা, এই তিনটার মধ্যে সম্পর্ক কি হবে? সম্পর্ক দেখো, এখানে যেহেতু এটি লম্ব উচ্চতা লম্বভাবে আছে, তাহলে এই কোণ হবে 90 ডিগ্রি। এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে ত্রিভুজ আমরা পেয়েছি, এই ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণ বা সমকোণ হলো এই কোণ। তাহলে সমকোণের বিপরীত বাহুটি হবে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ, এবং বাকি দুটো বাহুর একটি হবে ভূমি এবং একটি হবে লম্ব। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার যে লম্ব, ভূমি এবং অতিভুজ, এই বাহুগুলোর মধ্যে একটি সম্পর্ক আছে যেটাকে আমরা পাইথাগোরাসের সূত্র বলি। তো পাইথাগোরাসের সূত্র মতে হলো অতিভুজ এর বর্গ অপর বাহু দুইটোর বর্গের সমষ্টির সমান, মানে ভূমির বর্গ এবং উচ্চতার বর্গের সমষ্টির সমান। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু হলো ভূমির স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবং এখানে অতিভুজ এই শঙ্কুর ক্ষেত্রে আমরা যখন তার নতি উচ্চতা এল, ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরেছি, এবং এখান থেকে এই টুকরাটাকে যখন কাটা হবে, তখন এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হলো এল, তাহলে অতিভুজের স্কোয়ার মানে হবে এল স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, ভূমি হলো এখানে ধরেছি আমরা আর, তো আর স্কোয়ার প্লাস উচ্চতা ধরেছি আমরা এইচ, এইচ স্কোয়ার। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো যদি এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়, তাহলে এল ইকুয়াল টু কত হবে? দেখো এখানে স্কোয়ার উঠানোর জন্য আমরা বর্গমূল নিলাম, তো বাম দিকে যদি বর্গমূল নেই, ডান দিকেও বর্গমূল নিতে হবে। তো ডান দিকে বর্গমূল নিলে হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে কিন্তু স্কোয়ারের সাথে বর্গমূল কাটা যাবে না, কারণ এখানে একটি সংখ্যার সাথে আর একটি সংখ্যা প্লাস হিসাবে আছে। তাহলে এল ইকুয়াল টু আমরা পেলাম রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, যেখানে আর হলো ব্যাসার্ধ, এইচ হলো উচ্চতা এবং এল হলো নতি উচ্চতা। আর হলো ব্যাসার্ধ, এল হলো নতি উচ্চতা এবং এইচ হলো উচ্চতা। তাহলে এই তিনটির মধ্যে সম্পর্ক হলো এল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কোনো কোনো সময় অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া থাকবে, তো বক্রপৃষ্ঠকালি বা সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করতে হলে আমাদেরকে এল লাগবে। তো এল প্রথমে নির্ণয় করতে হবে এই সূত্রের সাহায্যে, এল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই সূত্রের সাহায্যে। আর এবং এইচ যখন দেওয়া থাকবে তখন আমরা এল এর মান নির্ণয় করব। অথবা কোনো কোনো সময়ে যে এল এর মান
দেওয়া থাকতে পারে, ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, উচ্চতা নির্ণয় করার জন্য বলা হতে পারে, অথবা এল এবং এইচ এর মান দেওয়া থাকতে পারে, ব্যাসার্ধ নির্ণয় করার জন্য বলা হতে পারে। তাহলে যেহেতু এখানে আমরা সম্পর্ক পেয়েছি এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখন যদি এল এবং আর এর মান দেওয়া থাকে, এইচ এর মান যদি নির্ণয় করতে হয় তাহলে দেখো এখানে এইচ স্কোয়ার ইকুয়াল টু হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মানে আর স্কোয়ার এল স্কোয়ারের সাথে গেলে মাইনাস হয়ে যাবে, তখন এইচ ইকুয়াল টু হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। অথবা যদি এল এবং এইচ দেওয়া থাকে তখন আর এর মান নির্ণয় করার জন্য কি করতে হবে, দেখো সম্পর্ক আমরা জানি এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তো এখন আর স্কোয়ারের মান নির্ণয় করলে আর স্কোয়ার ইকুয়াল টু হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তখন আর ইকুয়াল টু হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তো এই সবগুলো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, কেবলমাত্র এই সূত্রটি জানলেই এই সূত্র থেকেই বাকিগুলো এসেছে, ঠিক আছে। তাহলে আমরা শঙ্কুর বক্রপৃষ্ঠ কালির সূত্র পেলাম পাই আর এল। শঙ্কুর বক্রপৃষ্ঠ কালির সূত্র হলো পাই আর এল, আর হলো ব্যাসার্ধ, এল হলো নতি উচ্চতা। এবং শঙ্কুর সম্পূর্ণ পৃষ্ঠকালির সূত্র আমরা পেয়েছি পাই আর ইন্টু আর প্লাস এল। এবং ব্যাসার্ধ, উচ্চতা এবং নতি উচ্চতা এগুলোর মধ্যে সম্পর্ক হলো এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, অথবা এল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, যেখানে আর হলো ব্যাসার্ধ, এল হলো নতি উচ্চতা এবং এইচ হলো উচ্চতা। আশা করি বুঝতে পেরেছো।